ওটি দেখার সময় অবশ্যই কোনো কিছু খাবেন না এবং এখনই মুখের মধ্যে কোনো কিছু থাকলে ফেলে দিন, কারণ আল্লাহ না করুক হাসতে হাসতে গলায় আটকে মরে গেলে আমি কোনোভাবেই দায়ী নই। তাহলে চলুন গল্প শুরু করা যাক। আর হ্যাঁ, ভিডিও শুরু করার আগেই বলে নেই, অবশ্য কি বলবো তা আপনারা অলরেডি জানেন, শর্টকাটে বলি, ভিডিওটা থামিয়ে চেক করে নিন আপনার সাবস্ক্রাইবের পাশাপাশি বেল আইকনের অল নোটিফিকেশন অন করা আছে কিনা, না থাকলে এখনই করে নিন। এবার চলুন গল্প শুরু করা যাক। এই হচ্ছে মিস্টার জনি ইংলিশ। জনি ইংলিশ ইংল্যান্ডের গোয়েন্দা সংস্থা MI7-এ কাজ করে। এই হচ্ছে মিস্টার বফ। বফ জনি ইংলিশের অ্যাসিস্ট্যান্ট। এই হচ্ছে এজেন্ট 1। এজেন্ট 1 MI7-এর সবচেয়ে বুদ্ধিমান গোয়েন্দা। পুরো গোয়েন্দা বিভাগে তার অনেক সুনাম। জনি ইংলিশ সবসময় অবাক হয়ে এজেন্ট 1-এর দিকে তাকিয়ে থাকে। সে স্বপ্ন দেখে সেও একসময় এজেন্ট 1-এর মতো হবে। এখন এজেন্ট 1 তার নেক্সট মিশনে যাবার জন্য জনির কাছে মিশনের কাগজপত্র চাইতে এসেছে। জনি ইংলিশ তাকে কাগজপত্র দিয়ে বলে, স্যার, এই যে আপনার ডকুমেন্টস, আপনাকে কিছুই পড়তে হবে না, আমি নিজেই সব চেক করে দিয়েছি, সব ঠিক আছে। কিন্তু আসলে সে কিছুই চেক করেনি। এজেন্ট 1-এর সামনে একটু ভাব নেওয়ার জন্য সে এই কথা বলেছে। এখন এই ভুলভাল কাগজপত্র নিয়ে মিশনে গিয়ে এজেন্ট 1 ধরা খেয়ে সাবমেরিনের সাগরের নিচে আটকে মারা যায়। এজেন্ট 1-এর মৃত্যুর শোকে পুরো গোয়েন্দা ডিপার্টমেন্ট আহত। কিন্তু জন ইংলিশের ভাব নেওয়ার কারণে যে এজেন্ট 1 মারা গিয়েছে এটা আবার কেউ জানে না। যাই হোক, MI7-এর সকল গোয়েন্দা এজেন্ট 1-এর শেষকৃত্য অনুষ্ঠানে এসেছে। এই অনুষ্ঠানের সিকিউরিটির দায়িত্বও দেওয়া হয়েছে জন ইংলিশকে। এই হচ্ছে MI7-এর চিফ অফিসার পেগাসাস। সে যখন ঠিক গেট দিয়ে অনুষ্ঠানে ঢুকবে তখন জন ইংলিশকে জিজ্ঞাসা করে, মিস্টার ইংলিশ, সব ঠিকঠাক আছে তো? জনি বলে, স্যার, পুরো ইংল্যান্ডে এর চেয়ে নিরাপদ জায়গা আপনি কোথাও পাবেন না। সাথে সাথে অনুষ্ঠানের ভেতর একটি বোমা ফাটে এবং সব এজেন্ট একসাথে মারা যায়। জন ইংলিশের মুখটা একদম কালো হয়ে যায়। কিছুদিন পর প্রধানমন্ত্রী পেগাসাসকে ডেকে বলে, এজেন্ট 1-এর মিশনটা অনেক ইম্পর্টেন্ট ছিল, ওটা আমাদের শেষ করতেই হবে, নতুন কোনো এজেন্টকে ডাকো। কিন্তু পেগাসাস বলে, স্যার, আমাদের সকল এজেন্ট মারা গিয়েছে, সৌভাগ্যবশত কেবলমাত্র একটা এজেন্ট বেঁচে আছে। মন্ত্রী বলে, তাহলে তাকেই দায়িত্ব দাও। তাই পেগাসাস বাধ্য হয়েই জনি ইংলিশকে সেই মিশনের দায়িত্বটা দেয়। দায়িত্ব পেয়েই জনি এজেন্ট 1-এর মতো ভাব নিয়ে পেগাসাসের রুমে ঢুকে। একটু এক্সট্রা ভাব নেওয়ার জন্য তার ওভারকোটটা ছুড়ে দিলে সেটা হ্যাঙ্গার করতে নামিয়ে দেয়। উপর থেকে সে বফকে জিজ্ঞাসা করে, নিচে কি আছে বফ? বফ বলে, স্যার, নিচে অনেক অন্ধকার, ভালো মতো দেখা যায় না, আমার মনে হয় আমি একটু আটকে যাব। জনি বলে, আরে আমার কথা মানো, তুমি যদি চলতে থাকো তাহলে কখনোই আটকাবা না, থেমে গেলেই তুমি আটকে যাবা। একটু পর বফ বলে, চলতেছিলাম স্যার, তাও আটকে গেছি। তখন জনি নিজেই ভেতরে নেমে যায় এবং সে ভেতরে গিয়ে একদম বফের ঘাড়ের উপরে পড়ে। তারা একদম গর্তের নিচে পড়ে যায়। গর্তের নিচে একটু সুড়ঙ্গ দেখে তারা হাঁটতে শুরু করে। সুড়ঙ্গের শেষ মাথায় গিয়ে তারা একটি রুমের মধ্যে পৌঁছে যায়। রুমের ভিতরে উকি দিয়ে দেখে দুজন লোক সেই মুকুট আরো কিছু মূল্যবান জিনিসপত্র সেখান থেকে একটা কফিনের গাড়িতে ঢুকাচ্ছে। সাথে সাথে জনি এবং বফ দুজনই বন্দুক হাতে তাদের বলে, কি অবস্থা ভদ্র মানুষেরা, কেমন আছো? এই যে এই বন্দুকের গুলি কত পাওয়ারফুল জানো? এই কথা বলা মাত্রই তার বন্দুক থেকে ম্যাগাজিনটা বের হয়ে পড়ে যায়। সাথে সাথে সেই দুজন তাদের দিকে কয়েকটি গুলি করে তাদের গাড়ি নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। জনি এবং বফ তাদের পেছন পেছন দৌড়াতে শুরু করে। তখন আবার লরাকেও একটি বাইক নিয়ে তাদের পিছু করতে দেখা যায়। জনি সামনে গিয়ে দেখে তাদের গাড়িটি নো পার্কিং এ রাখার কারণে সেটি পুলিশ তাদের ট্রাকে করে তুলে নিয়ে যাচ্ছে। তখন তারা সেই পুলিশের ট্রাকটি চুরি করে তাদের পিছু করতে থাকে। একটু পর জনি বফকে বলে, ট্রাক নিয়ে তাদেরকে ধরা যাবে না, আমি পেছনের গাড়িটাতে যাচ্ছি, তুমি জায়গা মতো আমাকে নামিয়ে দিও। জনি গিয়ে গাড়িতে উঠে বফকে বলে, এখন আমাকে নামিয়ে দাও বফ। বফ তার কথা মতো নামিয়ে দেয়, কিন্তু নামার পর জনি দেখে সে আরেকটি ট্রাকের উপর এসে পড়েছে। সে তাড়াতাড়ি সেখান থেকে নেমে একই রকম দেখতে আরেকটি গাড়ির পিছু করতে শুরু করে দেয়। জনি সেই গাড়িটিকে ফলো করে একটি কবরস্থানে চলে যায়। কবরস্থানে গিয়ে দেখে অনেকে মিলে একটি কফিন দাফনের চেষ্টা করছে। জনি সেখানে গিয়ে বলতে শুরু করে, হা হা হা, তোমরা কি ভাবছো আমার চোখ তোমরা ফাঁকি দিতে পারবে? এই কফিনের ভেতরে কি আছে আমি জানি না, আমি সব জানি, আমি তোমাদের সবাইকে অ্যারেস্ট করলাম। তখনই সেখানে বফ চলে আসে। বফ বুঝতে পারে যে জনি আসলে ভুল করছে, তাই সে বলতে শুরু করে, এই দুষ্ট ছেলে, তুমি পালিয়ে এসেছো, আপনারা কিছু মনে করবেন না, উনি আসলে একজন মানসিক রোগী, হাসপাতাল থেকে পালিয়ে এসেছে। বফের কথা শুনে জনিও বুঝে যায় যে জনি আসলে ভুল পার্টির কাছে এসে পড়েছে। তখন সে বলে, বফ জন ইংলিশকে আস্তে করে নিয়ে সেখান থেকে কেটে পড়ে। এদিকে দেখা যায় প্যাসকেল সবাজ রানীর মুকুট হাতে সেই দুজন চোরকে বলছে, কত বছর আমি অপেক্ষা করেছি এটার জন্য, 200 বছর আগে আমার 5 বংশ আগেই আমাদের বংশের কাছে ইংল্যান্ডের রাজ সিংহাসন পাওয়ার কথা ছিল, কিন্তু আমাদেরকে ধোকা দেওয়া হয়েছিল। এখন আমি আমার প্রতিশোধ নেব, আমিই হব ইংল্যান্ডের রাজা। তখন সেই দুজন চোর বলে, কিন্তু তার জন্য তো আপনার চার্চের প্রধানের হাতে নিজের মাথায় মুকুটটা পরিয়ে নিতে হবে এবং মহারানীও নিচে থেকে ক্ষমতা লিখে দিতে হবে। প্যাসকেল বলে, চার্চ প্রধানের ব্যবস্থাটা করে ফেলেছি, মহারানীরটা পরে দেখা যাবে। তখনই দেখা যায় প্যাসকেল চার্চের প্রধানের চেহারার মতো হুবহু একটা রাবারের মুখোশ বানাচ্ছে, যেটা পরে যে কেউই চার্চের প্রধানের মতো দেখতে হয়ে যেতে পারে। চোরেরা আবার প্রশ্ন করে, স্যার, আমাদের পিছনে তো মিস্টার ইংলিশ লেগেই আছে,
তার ব্যাপারে কি করবেন? তখন প্যাসকেল বলে, মিস্টার ইংলিশ একটা আস্ত ছাগল, দাঁড়াও তোমাদেরকে তার একটা সিডি দেখাই। তারপর সে একটা সিডি প্লে করে, যেখানে দেখা যায় জনি বাচ্চাদের মতো একটা প্লাস্টিকের হাঁসের সাথে মারামারি প্র্যাকটিস করছে। চোরেরা বলে, স্যার সে যতই বোকা হোক কিন্তু বারবার ঝামেলা তো করে। তখন প্যাসকেল বলে, তাহলে পরের বার ঝামেলা করলে তাকে একবারেই মেরে ফেলবে। এদিকে পেগাসাস, বফ এবং জনি মিলে তাদের অফিসে সেই দুজন চোরের জীবন বৃত্তান্ত অ্যানালাইসিস করতে থাকে। তারা দেখে এই দুজন চোর আগে প্যাসকেল সবাজের হয়েই কাজ করত। তখন জনি বলে, স্যার আমার মনে হয় প্যাসকেল সবাজই তাদের দিয়ে এই কাজ করিয়েছে। কিন্তু পেগাসাস বলে, দেখো জনি, মিস্টার সবাজ একজন খুবই গুণী ব্যবসায়ী। দুজন চোর তার জন্য আগে কাজ করতো, এর মানে এই না যে প্যাসকেল সবাজ চুরির সাথে জড়িত। তার জন্য আরো হাজার হাজার লোক কাজ করে। সে একজন ব্যবসায়ী মানুষ, তার জন্য যে কেউই কাজ করতে পারে। তুমি তাকে বাদ দিয়ে অন্যদের ব্যাপারে ইনভেস্টিগেশন করো, তাকে কোনো কিছুতে জড়াতে যাবা না। আমি আজকেই প্যাসকেল সবাজের আয়োজন করা একটা পার্টিতে যাব। এই বলে পেগাসাস সেখান থেকে চলে যায়। পেগাসাস যাওয়ার পরই জনি বফকে বলে, বফ দ্রুত একটা প্লেন, দুটো প্যারাশুট আর দুটো স্যুট নিয়ে রেডি হও, আজকে রাতেই আমাদের কাজ আছে। এসব বলতে বলতেই সে নিচতলায় যাচ্ছিল, কিন্তু তখন হঠাৎ গাড়ির নিচে একজন অপরিচিত লোক দেখতে পেয়ে সে তাকে গুড মর্নিং বলে সামনে এগিয়ে যায়। কিছুটা এগিয়ে গিয়ে তার মনে হয়, আরে কারে গুড মর্নিং বললাম, এটা ভাবা মতে এই ফাঁকে চোর পালিয়ে যায়। গাড়িতে উঠে যাওয়ার সময় বফ বলে, স্যার সেখানে তো মাত্র একজন ছিল, তাহলে আমার পা ধরে টানটা দিল কে? জনি কিছুটা গলা কাশি দিয়ে বলে, আরে সেখানে 2-3 বা তারও বেশি ছিল, হয়তো আমার ভয়ে হয়তো তারা বাইরে আসতে পারেনি, বুঝেছো বফ? হা 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 হা। এসব বলে চলতে চলতে হঠাৎ করে জনি সামনে একটা লাল বাইক দেখে গাড়ি থামিয়ে দেয় এবং বলে, সামনের বাইকটা আগেও একবার দেখেছি মনে হচ্ছে, তুমি যাও বফ, আমি একটু আসছি। এই বলে সে বাইকের সামনে রেস্টুরেন্টটাতে ঢুকে পড়ে। ভিতরে গিয়ে দেখে সেই লরা সেখানে বসে আছে। সে লরার পাশে বসেই বলে, আরে হা হা, কি দারুণ, আমাদের আবার দেখা হয়ে গেল। লরা বলে, কি ব্যাপার, আপনি কি জাপানিজ খাবার খেতে এখানে এসেছেন নাকি? জনি বলে, জাপানিজ খাবার তো আমি জাপানিজদের থেকেও ভালো খেতে পারি। এই বলে সে দুটো কাঠি নিয়ে বারবার খাবার ধরার চেষ্টা করতে থাকে, কিন্তু কিছুতেই খাবার ধরতে পারে না। তারপর লরা বলে, এই না আপনি জাপানিজদের থেকেও ভালো খাবার ধরতে পারেন? তারপর সে নিজে খাবারটা জনির মুখে তুলে দেয়। তারপর লরা বলে, আপনি বসুন, আমি আসছি। লরা যেতেই জনি তার মুখ থেকে খাবারটা থু দিয়ে ফেলে দেয়, কিন্তু তার টাইটা চলন্ত ট্রেতে আটকে যায়। পুরো খাবারের টেবিলটা তছনছ করে দিয়ে সেখান থেকে ছুটতে ছুটতে লরা তার বাইক নিয়ে পালিয়ে যায়। রাতের বেলা জনি এবং বফ প্লেনে করে প্যাসকেল সবাজের বিল্ডিং এর উপর দিয়ে যাচ্ছিল। প্লেনে বসেই বফ বলে, স্যার নামার আগে আরেকবার প্ল্যানটা রিভাইজ করে নেই শুনুন। এখানে পাশাপাশি দুইটা বিল্ডিং আছে, একটা সিটি হসপিটালের আর একটা সবাজের বিল্ডিং। আমি প্রথমে সবাজের বিল্ডিং এ নামবো, তারপর বিল্ডিং এর সিকিউরিটি সিস্টেম অফ করে দিয়ে আপনাকে সিগন্যাল দেবো। জনি বলে, আরে রাখো তো, প্ল্যান তো আমিই করেছি, আমি সব জানি, এখন তুমি লাফ দাও তো। বফ প্লেন থেকে লাফ দিয়ে নেমে যায়। বফ নামার একটু পরই জনিও লাফ দিয়ে নামে। বফ বিল্ডিং এর ভেতরে ঢুকে সিকিউরিটি সিস্টেমটা অফ করার কাজে লেগে যায়। এদিকে জনিও বিল্ডিং এর ভেতরে ঢুকে পড়ে। জনি ভিতরে গিয়ে এক বৃদ্ধ লোককে দেখতে পায়। সে তাকে জিজ্ঞাসা করে, আপনার সাথে কি করেছে তারা? লোকটা বলে, তারা আমার বডি থেকে সামান্য রক্ত নিয়ে গেছে। জনি বলে, হাই হাই, কদিন পর আপনার কিডনি, চোখ সব খুলে নিয়ে যাবে, চলুন আমার সাথে, আমি আপনাকে বাঁচাবো। লোকটি তার সাথে যায়। তারপর জনি এক এক করে সামনে যাকেই পায় তাকেই বন্দুক দেখিয়ে একটি রুমে নিয়ে যায় এবং বলে, তোমাদের সবাইকে আমি চিনি, মরতে না চাইলে বলো তোমাদের মালিক সবাজ কোথায় আছে। একজন লোক তখন বলে, আপনি আসলে কি চান? জনি বলে, আমি শেষবারের মতো বলছি, বলো প্যাসকেল সবাজের অফিসটা কোথায়? তখন সেখানে সবাই ডান দিকে তাকায়। দেখা যায় পাশেই প্যাসকেল সবাজের বিল্ডিং এবং সেই বিল্ডিং থেকে বফ তার দিকে তাকিয়ে আছে। জনি বুঝতে পারে সে আসলে সবাজের বিল্ডিং এ না নেমে ভুল করে সিটি হসপিটালের বিল্ডিং এ নেমে পড়েছে। তখন সে সামনের ডাক্তারদেরকে বলে, আমি একজন এজেন্ট, আমি আপনাদের সাহস চেক করতে এসেছিলাম। আপনারা তো অনেক সাহসী, এরকমই সাহসী থাকবেন, কখনো ভয় পাবেন না। তারপর সে তাড়াতাড়ি করে সেই বিল্ডিং থেকে নেমে আবার লুকিয়ে প্যাসকেল সবাজের বিল্ডিং এ ঢুকে। বফ তাকে জিজ্ঞাসা করে, স্যার আপনি কি ভুল করে ভুল বিল্ডিং এ ল্যান্ড করেছিলেন? জনি বলে, আরে না, কি যে বলো বফ, আমি কি কখনো ভুল করি? আমি আসলে পাশের বিল্ডিং থেকে সবাজের বিল্ডিংটা ভালো মতো দেখতে গিয়েছিলাম, বুঝেছো? তারপর তারা আস্তে আস্তে বিল্ডিং এর ভেতরে ঢুকতে থাকে। তখনই হঠাৎ একজন এসে জনির পেছনে বন্দুকটা ধরে তাকে আটকে ফেলে, কিন্তু জনির হাতে একটি ছোট সুইওয়ালা আংটি ছিল। সে সেটি দিয়ে তাকে আঘাত করে এবং বফও পেছন থেকে তাকে সাহায্য করে। বফ তাকে জিজ্ঞাসা করে, এটা আবার কেমন আংটি স্যার? জনি বলে, এটার মধ্যে একটা কেমিক্যাল লাগানো আছে, এটা লাগালে শরীর অবশ্যের মতো হয়ে যায়, মানুষ ঠিক মতো কথা বলতে পারে না, হাত পা ঠিক মতো কাজ করে না। তারপর তারা পাশের আরেকটা রুমে যাবার সময় বাইরে থেকে দেখে একজন ব্যক্তির মাথায় চার্চ প্রধানের মুখোশ লাগানো হচ্ছে। জনি ভালো মতো খেলে। লরা এবং বফ মিলে জনিকে টেনে নিয়ে সেখান থেকে বের হতে থাকে। সেখানে লরাকে বফ বলে, আমিও একজন স্পেশাল এজেন্ট, তবে ফ্রান্সের। অনেকদিন ধরেই আমি প্যাসকেল সবাজের উপর নজর রাখছিলাম। তখনই জনি কিছুটা ঠিক হয়ে যায় এবং সে উঠেই বলতে শুরু করে, পেগাসাসকে এখনই বলতে হবে। পেগাসাস
পেগাসাসকে সব জানাতেই হবে বলেই সে আগে আগে যেতে শুরু করে। যে সামনে থেকে প্রথম চোরটি বন্দুক নিয়ে তাদেরকে আবার আটকে ফেলে এবং বলে, আমাকে তোমরা কি করেছিলে বলো তো, এখনো ব্যথা হচ্ছে। বফ বুঝে যায় এই লোকটাকে জনি প্রথমে ভুল করে সত্যি কথা বলার ওষুধ লাগিয়ে দিয়েছিল। বফ তাকে জিজ্ঞাসা করে এখান থেকে কিভাবে বের হবো। লোকটি বলে, এখান থেকে সামনে গিয়ে ডানে যাবে, তারপর বামে গিয়ে দরজা। এটা বলার পরপরই বফ তার মাথায় আঘাত করে তাকে আবার অজ্ঞান করে দিয়ে সেখান থেকে চলে যায়। বফ বলে, স্যার আপনি এই অবস্থায় সবাজের পার্টিতে গেলে বিপদে পড়বেন। জনি বলে, সে ওষুধের টাইম শেষ, আমি এখন ঠিক আছি, আমাকে নিয়ে তোমার ডাউট করতে হবে না। এই বলে সে সত্যি সত্যি পার্টিতে ঢুকে পড়ে। সেখানে ঢুকে পড়ার পরপরই প্যাসকেল জনিকে দেখতে পায়। সে সাথে সাথে গিয়ে পেগাসাসকে বলে, তোমার জুনিয়র অফিসার আমার পার্টিটাকে নষ্ট করতে এসেছে, তুমি এখনই কিছু করো। পেগাসাস সাথে সাথে জনির কাছে যায় এবং তাকে আলাদা করে নিয়ে গিয়ে বলে, তোমাকে আমি সকালেই বললাম তুমি সবাজের থেকে দূরে থাকবে, লিস্ট থেকেও তার নামটা সরিয়ে দেবে, আর তুমি আজকেই তার পার্টিতে এসে তার লোকদের মারা শুরু করেছো। তোমাকে আমি এই কেস থেকে বরখাস্ত করলাম, তুমি 3 মাসের জন্য সাসপেন্ড। জনির খুব মন খারাপ হয়ে যায়, সে বাসায় গিয়ে মন খারাপ করে বসে থাকে। এদিকে প্যাসকেল সবাজ ফোন করে তার লোকদেরকে বলে, আগের প্ল্যান ক্যান্সেল, নকল চার্জ প্রধানের মুখোশটা পরিয়ে ফেলো, আমি এখন আসল চার্জ প্রধানকে দিয়েই কাজ করাবো। এখন মহারানীর কাছ থেকে সিগনেচারটা আনার ব্যবস্থা করতে হবে। সেদিন রাতেই সেই মুখোশটা পরিয়ে ফেলা হয় এবং মহারানীর পুরো বাড়ি প্যাসকেল সবাজের লোকেরা ঘিরে ফেলে এবং তাকে বন্দুকের ভয় দেখিয়ে একটি কাগজে সাইন করিয়ে নেয়। সেই কাগজে লেখা ছিল, আমি সিংহাসন ছেড়ে দিচ্ছি, আমার পর প্যাসকেল সবাজই হবে নতুন রাজা। পরদিনই দেশের প্রধানমন্ত্রী প্যাসকেল সবাজকে ডেকে তাকে বলে, আমাদের মহারানীকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তবে একটি লেখা চিঠি সে ফেলে গেছে যেখানে সে তোমাকে নেক্সট রাজা করতে চায় লেখা। প্যাসকেল সবাজ বলে, কি বলেন আপনি, আমাকে কেন দিবে? এদিকে প্যাসকেলের কথা মতো চোরটি মহারানীর চুরি করা মুকুটটি একটি পুলিশ স্টেশনের সামনেই ফেলে যায়। সারা দেশে খবর ছড়িয়ে যায় যে মহারানীর মুকুট পাওয়া গিয়েছে। এখন চার্চের প্রধান এসে প্যাসকেল সবাজকে মুকুট পরিয়ে দিলে সেই হবে নেক্সট রাজা। বেচারা জনি এদিকে বাসায় বসে অলস সময় কাটাচ্ছিল। তখনই লরা তার বাসায় এসে তাকে বলে, গাড়ি বের করো, আমাদের এখনই বের হতে হবে। সবাজ একটি গোপন জায়গায় বিভিন্ন দেশে সবচেয়ে বড় বড় ক্রিমিনালদের নিয়ে মিটিং করবে, আমরা তাকে সেখানেই ধরতে পারবো। জনি বলে, আমাকে বরখাস্ত করে দেওয়া হয়েছে, আমি এখন আর সেই কেসে নেই। লরা বলে, জানি, কিন্তু আমি চাই তুমি আমার সাথে থাকো, নিজের দেশের জন্য হলেও তোমার সেটা করা উচিত। শেষ পর্যন্ত জনি লরার সাথে যেতে রাজি হয়। দুজন মিলে প্যাসকেলের গোপন মিটিং এর জায়গাটির উদ্দেশ্যে রওনা দেয়। সেখানে পৌঁছে তারা উপরে ওঠার একটি পাইপের কাছে যায়। লরা বলে, উপরে ওঠার জন্য এটা ছাড়াও অন্য কোনো রাস্তা হওয়া উচিত। জনি বলে, আমি সব অ্যাঙ্গেল থেকে দেখেছি, এটা ছাড়া আর একটাও রাস্তা নেই, আমি প্রথমে যাচ্ছি, সব ক্লিয়ার থাকলে আমি সিগন্যাল দেবো তোমাকে, তারপর তুমিও আমার পেছন পেছন আসবে। এই বলে সে বড় পাইপের ভেতর দিয়ে উঠতে শুরু করে। এদিকে লরা তখন আশেপাশে একটি লম্বা সিঁড়ি দেখতে পায়, সে সেটা দিয়েই উপরে উঠতে শুরু করে। জনি কিছুটা উপরে ওঠার পরই দেখে ভেতরে খুবই বাজে গন্ধ। সেই পাইপটা ছিল একটা গণ টয়লেটের পাইপ। জনি যখন উপরে উঠছিল তখন 10-15 জন একসাথে সেখানে হাগু করছিল। তারা টয়লেট ফ্লাশ করলে তাদের সবার হাগু গিয়ে জনির উপর পড়ে, তার সারা শরীর গুয়ের গন্ধে ভরে যায়। তাও সে অনেক কষ্ট করে সেই পাইপ দিয়ে কোমরের ভেতর দিয়ে উপরে উঠে আসে। এদিকে লরা সেই সিঁড়ি বেয়ে বেশ ভালোভাবেই উপরে উঠে এসেছে। একটু পর লরা জনিকে খুঁজে পায়। জনিকে দেখেই সে গন্ধ সহ্য করতে না পেরে তাকে ধাক্কা দিয়ে বাথরুমের শাওয়ারের মধ্যে পাঠিয়ে দেয়। এদিকে সবাজ দেশের বড় বড় ক্রিমিনালদের নিয়ে মিটিং করছে। সে তাদেরকে একটি সিডি প্লেয়ারে ভিডিও ছেড়ে বোঝাচ্ছে সে যদি ইংল্যান্ডের রাজা হতে পারে তাহলে ক্রিমিনালরা কি কি সুবিধা পাবে। জনির শাওয়ার নিয়ে পরিষ্কার হবার পর লরার সাথে লুকিয়ে চাপ লেগে লরা সিট সহ আকাশে উড়ে যায়। কি কেমন লাগলো? এরকম ভিডিও ভালো লাগলে কমেন্টে জানাবেন। আর হ্যাঁ, আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করার দাওয়াত তো সেই কবে থেকেই দিচ্ছি, আপনারা দাওয়াত অ্যাকসেপ্টই করেন না। জয়েন করার লিঙ্ক ডেসক্রিপশন এবং কমেন্টে 2 জায়গায় দেওয়া রইল। গ্রুপে কথা হবে। টাটা।